সুপের ফ্লেভার ঠিক আছে? আরাবি মাথা তুলালো। জায়ান বেশ যত্ন সহকারে আরাবিকে স্যুপ খাইয়ে দিচ্ছে। আরাবি খাচ্ছে আর জায়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, কোনো জায়গায় কি এমন হয়? এত বড় একটা কোম্পানির বস সাধারণ একটা কর্মচারীর জন্য এতটা অস্থির হতে, এতটা ব্যাকুল হয় কেউ? আরাবি কি মনে করে যেন জায়ানের চোখের দিকে তাকালো। লোকটার চোখ জোড়া অদ্ভুত সুন্দর। হ্যাজেল বর্ণের চোখ জোড়ার দিকে একবার তাকিয়ে আর চোখ সরাতে পারল না আরাবি। ডুবে গেল ওই চোখের গভীরতায়। মুগ্ধতায় এসে ভর করল ও চোখে মুখে। অদ্ভুত সুন্দর চোখ জোড়া যেন কিছু বলতে চাইছে ওকে। আরাবি আরো গভীর দৃষ্টিতে তাকালো। সাথে সাথে বক্ষস্থল কেঁপে উঠল আরাবির। ওই চোখে দেখতে পেল বিশাল সমুদ্র সমান ভালোবাসা, এক আকাশ সমান ব্যাকুলতা। এই ভালোবাসা, এই ব্যাকুলতা কার জন্য? জায়ানের সামনে তো একমাত্র ওই বসে আছে। তবে কি লোকটা ওকে ভালোবাসে? তাই তো এত যত্ন, এত চিন্তা করছে সে ওর জন্য। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওর তো চাপা গায়ে রঙের মেয়েকে এত সুদর্শন পুরুষ কিভাবে ভালোবাসবে? কিভাবে সম্ভব এটা? পর মুহূর্তেই আরাবির মনের ভেতর থেকে যেন কেউ বলে উঠল, সব সম্ভব আরাবি, সব সম্ভব। একবার এই লোকটার দিকে এক পা এগিয়ে দেখ আরাবি। শুধু একবার ভরসা করে তার হাতটা ধর, দেখবি কোনো দিন ঠকবি না তুই। আরাবিও একে একে জায়ানের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনে পড়তে লাগলো। জায়ানের করা প্রতিটা কর্মকাণ্ড যেন তাকে চোখে আঙ্গুল দিয়ে সবটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। আরাবি যেন জায়ানের ওই হ্যাজেল বর্ণের চোখের মায়ায় পড়ে গেল। ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আপনার চোখ জোড়া অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয়। আরাবির কণ্ঠে আকস্মাৎ এমন একটা কথা শুনে চমকে উঠল জায়ান। হাতে থাকা সুপের বাটিটা যেন কেঁপে উঠল দৃশ্যমান রূপে। সাথে কাঁপছে জায়ানের বুক। জায়ান অবাক কণ্ঠে বলে, ধ্যান ভাঙল আরাবির। থতমত খেয়ে উঠল যেন মেয়েটা। এসব কি করছিল? কি সব ভাবছিল? আরাবি মাথা নিচু করে নিল। নিজের এসব ফাউল চিন্তা ভাবনায় নিজেকে গালাগাল করতে লাগলো। কিভাবে তার মন এতটা হাই এক্সপেকটেশন করতে পারল? নিজের বিবেক বুদ্ধি কোথায় খুইয়ে ফেলেছিল? আরাবির মাথা ব্যথা যেন এতে আরো এক ধাপ বেড়ে গেল। সেভাবে থেকেই ভেজা কণ্ঠে বলল, সরি স্যার। জায়ানের থেকে কোনো সাড়া শব্দ পেল না আরাবি। এতে যেন মন খারাপটা আরও যেন দ্বিগুণ বেড়ে গেল। চোখ ভরে উঠল। ঠোঁটে ঠোঁট চিপে চুপ করে রইল। জোড়া দৃষ্টিতে জায়ানের দিকে তাকালো আরাবি। লোকটা শান্ত হয়ে মেডিসিন খুলছে। এক সময় সেগুলো বাড়িয়ে দিল আরাবির দিকে। গাম্ভীর্যপূর্ণ আওয়াজে বলল, খেয়ে নিন। আরাবি কাপা হাতে মেডিসিনগুলো নিয়ে খেয়ে নিল। তারপর কিছু না বলে চুপচাপ বসে রইল। জায়ান ফের বলে, আপনি রেস্ট নিন, আমি আপনার হাতের কাজগুলো সেরে তারপর আপনাকে আপনার বাসায় ড্রপ করে দিব। আর আগামী 3 দিন অফিসে আসবেন না, আপনার ছুটি, বাড়িতে বিশ্রাম নেবেন। মোট কথা ফুললি রিকভার না হওয়া পর্যন্ত অফিসে আসবেন না। আরাবি মাথা নিচু করে বলে, তার দরকার নেই স্যার, আমি ঠিক আছি আর একাই যেতে পারবো। আর ছুটিরও দরকার নেই, মাত্রই অফিস জয়েন করেছি। এখনই এত ছুটি নিলে পরে। বাকিটা আরাবি বলতে পারল না। জায়ান ভ্রু কুঁচকে আরাবির দিকে তাকিয়ে বলে, I don't like being disobeyed. Hope you understand. Rest for now. জায়ান আর কিছু না বলেই চলে গেল নিজের টেবিলে। চেয়ারে বসে ঝটপট ল্যাপটপ অন করে নিজের কাজে মনোযোগ দিল। আরাবি করুণ চোখে তাকালো জায়ানের দিকে। লোকটা কি রাগ করেছে ওর কথায়? না হলে এভাবে মুখ গোমড়া করে আছে কেন? অবশ্য লোকটা সর্বক্ষণ মুখে আধার নামিয়েই রাখে, হাসে না কেন লোকটা? আরাবির খুব করে মন চাইল একবার জায়ানের ওই কালচে ঠোঁট জোড়ায় হাসি দেখতে। কিন্তু আদৌ কি তা দেখতে পাবে কোনোদিন? জায়ানকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে আরাবির সেখানেই চোখ লেগে আসলো। সোফার সাথে হেলান দিয়ে বসে মেয়েটা ঘুমিয়ে গেল। যা জায়ান আর চোখে সবটাই খেয়াল করেছে। আস্তে আস্তে আরবির কাছে আসলো। খুব সাবধানে আরবিকে সোফায় শুয়ে দিল। একটা কম্বল মেলে দিল আরবির গায়ে। জায়ান গিয়ে আবারও কাজে লেগে পড়ল। কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখা বাকি, কিন্তু কাজ করবে কিভাবে সে? নজর যে বারবার তার কাঠগোলাপের দিকেই চলে যাচ্ছে। জায়ান মুচকি হেসে নিজের কাজে মনোযোগ দিল। ইস, এই হাসিটাই তো আরবি দেখতে চেয়েছিল। পুরো রাত 8টা বাজে জায়ানের কাজ শেষ হলো। ততক্ষণে অফিসে সবাই চলে গিয়েছে। নিহান সাহেব আর ইপ্তি এসেছিল ওর কাছে। জায়ান জানিয়ে দিয়েছে তাদের হাতের কাজ শেষ করে আর আরাবিকে তার বাসায় নামিয়ে দিয়ে তবে সে বাড়ি ফিরবে। চেয়ারে হেলান দিয়ে বসলো জায়ান। গলার টাইটা অনেক আগেই খুলে ফেলেছে সে। শার্টের ওপরের দুটো বোতাম খোলা। গরমে ঘেমে নিয়ে গিয়েছে লোকটা। যে ছেলে এক মুহূর্তের জন্য এসি ছাড়া থাকতে পারে না, আর আজ সে গোটা একটা দিন এসিহীন কাটিয়ে দিল।
ভালোবাসা মানুষকে দিয়ে কি কি করিয়ে ফেলে। আরবের দিকে তাকিয়ে হাসলো জায়ান। তারপর নিঃশব্দে হেঁটে সে দাঁড়ালো আরবির সামনে। মেয়েটা ঘুমোচ্ছে, ওকে না জাগালেই ভালো হবে। এখন তো অফিসে কেউ নেই, কেউ দেখবে না। জায়ান আরবির গা থেকে কম্বলটা সরিয়ে দিল আলগোছে। নিজের গায়ের কোটটা আরবির গায়ে দিয়ে দিল। তারপর খুব সাবধানে আরবিকে পাজা কোলে তুলে নিল। আরবির মাথাটা ঠিক জায়ানের বুকের বাপাসটা এসে ঠেকল। জায়ানের হৃদস্পন্দন বেড়ে গেল, অনুভূতিতে তলিয়ে গেল হৃদয়। খুব সাবধানে আরবিকে কোলে তুলে গাড়ির সামনে আসলো জায়ান। ধীর আওয়াজে দারোয়ানকে ডাকলো, বলল, গাড়ির দরজাটা খুলে দিন চাচা। দারোয়ান তার পান খাওয়া দাঁত দেখিয়ে হাসলেন। গাড়ির দরজা খুলে দিতে দিতে তিনি বললেন, স্যার, আপামনি কি আমাগো স্যারের বেগম হইবনি? জায়ান দারোয়ানের কথায় বাঁকা হাসলো। দারোয়ান যা বোঝার বুঝে ফেললো এতে। জায়ান আরবিকে সিটে শুয়ে দিয়ে নিজে ড্রাইভিং এ বসলো। গাড়ি স্টার্ট দিয়ে খুব ধীরভাবে চালাচ্ছে, যাতে আরবির ঘুম না ভাঙে। আর আরেকটা কারণ হলো, এভাবে গেলে সে আরেকটু সময় পাবে আরবিকে দেখার। পুরোটা রাস্তা ঘুমন্ত আরবিকে দেখে দেখেই খুব সাবধানে পার করলো। আরবিদের বাড়ির সামনে আসলো। এখন আর কি করার, মেয়েটাকে এইবার জাগাতেই হবে, কোনো উপায় নেই। অলরেডি ওর বাসা থেকে কল করছে, সেটা ফোনের আওয়াজেই বুঝতে পারছে জায়ান। না, এইবার মেয়েটাকে ডাকা উচিত। জায়ান আলতো স্বরে ডাকলো, মিস আরবি, আরবি। 2-3 বার ডাকার পর আস্তে আস্তে তাকায় আরবি। ঘুমের ঘোর পুরো কাটতেই নিজেকে গাড়ির ভেতর আবিষ্কার করে চমকে যায়। অবাক হয়ে বলে, আমি কোথায়? জায়ান দৃঢ় কণ্ঠে বলে, আপাতত আমার গাড়িতে, আর আপনার বাড়ির সামনে। এবার যেন আরো অবাক হলো আরবি। সে কিভাবে গাড়ির সামনে এসে পড়ল, আর ওর বাড়ির ঠিকানা জানলো কিভাবে? আরবি প্রশ্ন করলো, আপনি আমাকে ডাকলেন না কেন স্যার? আর আপনি আমার বাড়ির ঠিকানা জানলেন কিভাবে? এমন একটা প্রশ্ন আরবি করবে সেটা জানতো জায়ান, তাই একটুও বিচলিত না হয়ে উত্তর দেয়, মিস আলিফা বলে দিয়েছে আমায়। অনায়াসে একটা মিথ্যে কথা বলল জায়ান, আর আরবির সরল মন সেটাই বিশ্বাস করলো। আরবি লম্বা শ্বাস ফেলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তারপর মাথাটা আলতো ঝুঁকিয়ে বলে, বাড়িতে আসুন স্যার, 1 কাপ কফি অন্তত খেয়ে যাবেন। জায়ান বলল, সময় হলে এমনিতেও আসবো আমি, তখন আপনি চাইলেও মানা করতে পারবেন না। বুঝতে পারলো না আরবি জায়ানের কথা। বলল, মানে বুঝলাম না স্যার। আপনার বোঝার বয়স হয়নি এখনো। বাড়ি যান, গিয়ে বিশ্রাম নেবেন। আর হ্যাঁ, খাবার খাবেন ঠিক মতো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু টেক ইউর মেডিসিন অন টাইম। আরবি মাথা দুলালো, মিহি স্বরে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমার জন্য এত কষ্ট করার জন্য। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। আরবি গাড়ির দরজা আটকে চলে যেতে নিবে, কিন্তু জায়ান তাকে আবার ডাকে। আরবি থেমে যায়। জায়ান গাড়িটা এগিয়ে আরেকটু আরবির সামনে আসে। তারপর অদ্ভুত স্বরে বলে ওঠে, মিস আরবি, দ্য মুন ইজ বিউটিফুল, ইজন্ট ইট? আরবি জায়ানের এমন প্রশ্নে বোকা বোকা চোখে তাকালো। তারপর চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকালো। ততক্ষণে জায়ান দেখে আরবিদের বাড়ির গেট পেরিয়ে কেউ আসছে। জায়ান আরবির বোকাশোকা কাণ্ডে মুচকি হাসলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে রওনা দিল। জায়ানের গাড়ির আওয়াজে হুঁশ ফিরল আরবি। তাকিয়ে দেখে জায়ান চলে গিয়েছে অলরেডি। ও ফের আকাশের দিকে তাকায়। আশ্চর্য, লোকটা কি বলে গেল ওটা? আকাশে তো কোনো চাঁদই নেই, মেঘে ঢাকা আকাশ। তাহলে ওই উল্টাপাল্টা কথার মানে কি? ততক্ষণে ফাহিম এসে দাঁড়িয়েছে আরবির কাছে। বোনের দেরি দেখে কতগুলো ফোন করেছিল সে, একটাও ধরেনি আরবি। সে রওনায় দিতে নিয়েছিল আরবির অফিসের উদ্দেশ্যে। বের হতে দেখে রাস্তায় আরবি। ছুটে চলে আসে বোনের কাছে। ফাহিমের ডাকে আরবি সেদিকে তাকায়। আহ্লাদি কণ্ঠে ডেকে ওঠে, ভাইয়া। ফাহিম দ্রুত আরবির কাছে আসলো। রাস্তার সোডিয়ামে লাইটের আলোতে আরবির ফ্যাকাশে মুখটা দেখে ফাহিমের মুখে আধার নেমে আসে। অস্থির হয়ে বলে, কিরে, তোর এই অবস্থা কেন? চোখ মুখ এমন কেন লাগছে দেখতে? আর আমার ফোন ধরিসনি কেন? আরবি যেন ঘাবড়ে গেল। কি উত্তর দিবে এখন সে ফাহিমকে? এই ঘটনা সম্পর্কে ফাহিমকে বলা যাবে না কিছুতেই, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরবি ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলল, ফোন সাইলেন্ট করা ছিল ভাইয়া, তাই শুনতে পাইনি, সরি। আর ওই অফিসের লাঞ্চ আওয়ারে আলিফার সাথে একটু মার্কেটে গিয়েছিলাম। আসার পথে ঝুম বৃষ্টির কবলে পড়ে যাই, আধ ভেজা হয়ে যাই আমরা। অফিসে পৌঁছতেও দেরি হয়ে যায়। আধ ভেজা শরীর নিয়ে এসির মধ্যে কাজ করেছি, তাই এখন ঠান্ডা লেগে গিয়েছে। স্যার বিষয়টা খেয়াল করে বলেছেন পুরো সুস্থ হয়ে অফিসে যেতে। আর হ্যাঁ, এখানে পৌঁছেও দিয়েছে স্যার। ফাহিম এক হাতে বোনকে আগলে নিল। বাড়ি যেতে যেতে বলে, নয়, ঠিকই বলেছে, ওই অফিসের মালিক অনেক ভালো। যাক, শুনে ভালো লাগলো।
আর হ্যাঁ, আগে থেকে ছাতা নিয়ে যাবে। নিজের প্রতি এত এলোমেলো হলে চলে বল? চল বাসা গিয়ে গরম পানি দিয়ে গোসল করিয়ে দেবো, খাবার খাবি, তারপর মেডিসিন খেতে হবে। অফিসের লোকেরা অনেক ভালো, তুই অসুস্থ দেখে তোকে ছুটি দিয়ে দিল। তোর সাথে একেবারে দেখা হলে আমি তাকে ধন্যবাদ দেব। আরাবি ভাইয়ের কথায় বিড়বিড় করলো। আসলে ভাইয়া সে অনেক ভালো, অনেক অনেক ভালো। তোমার আর বাবার পর তাকে আমার খুব ভালো মনের মানুষ মনে হয়েছে সে আমার খুব আপন একজন মানুষ। এমনটা কেন মনে হয় আমার? কেন? উত্তর কি পাবো কোনো দিন? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে যায় আরাবি ফাহিমের সাথে। কপালের ঘামগুলো বারবার মুছতে ব্যস্ত ম্যানেজার সোলাইমান। ভয়ে তার হাত পা কাঁপছে, শ্বাস আটকে আসছে একটু পরপর। চাকরি হারাবার ভয় আর টাকা লোভে একটা মারাত্মক অপরাধ তো করেই ফেলেছে সে, কিন্তু এখন ভয়ে যেন তার শ্বাস নেওয়া কষ্টের হয়ে গিয়েছে। অফিসে পুরোটা টাইম সাফওয়ান জায়ান শাখাওয়াত যেভাবে ওর দিকে তাকাচ্ছিল, তাতে উনি নিশ্চিত ওই পাষণ্ড হৃদয়ের মানুষটা জেনে গিয়েছে আরাবির ওই অবস্থার জন্য সে দায়ী। তাই তো অমর সিংহের নজরে ওর দিকে তাকাচ্ছিল। সুযোগ সময় পেলে এই বুঝি তার হিংস্র থাবা দিয়ে বসলো ওর উপর। ওই নীরের চোয়ালদয় যেন বারবার জানান দিয়েছিল ঠিক কতটা রাগ পুষে রেখেছে সে। একবার যদি তার রাগের শিকার সে হয়, তাহলে যে নিস্তার নেই। মোটরসাইকেল চালানো অবস্থায় এসব ভাবছেন সোলাইমান। যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়ি পৌঁছাতে হবে এবং তল্পিতল্পা নিয়ে ছাড়তে হবে এই দেশ। যে টাকা সে সুহানা শাখাওয়াতের থেকে পেয়েছেন, তা দিয়ে অনায়াসে সে বিদেশে পাড়ি দিতে পারবে। কিন্তু আপাতত এই শহর ছেড়ে দূরে কোথাও আত্মগোপন করতে হবে। ভাবনায় ব্যস্ত সোলাইমান হঠাৎ চোখে তীব্র লাইটের আলো পড়ায় বেসামাল হয়ে পড়লেন। কোনো রকম ব্রেক কষলেন তিনি। আর একটু হলেই তো এই পিচঢালার রাস্তায় উড়ে পড়তেন তিনি। যাক, বাঁচলেন একটুর জন্য। পরক্ষণেই রাগে কিড়মিড় করে উঠলেন। এভাবে কে মানুষের চোখের উপর লাইট মারবে? সোলাইমান মোটরসাইকেল থেকে নেমে দাঁড়ালেন। কটমট করে বিশ্রী ভাষায় কয়েকটা গালি ছুড়লেন ওই অজ্ঞাত ব্যক্তিটির উদ্দেশ্যে। তারপর বলেন, ওই জানোয়ারের বাচ্চা, কে তুই? সামনে আয়। আজ তোর যদি একটা হেস্তেনাস্তা আমি না করেছি, তো আমার নামও সোলাইমান না। সোলাইমানের দৃষ্টি ঝাপসা। অতিরিক্ত ভয় আর চিন্তায় সে ক্লাবে গিয়ে বেশ ভালোই নেশা করেছে, তাই তো এত দেরি হয়ে গিয়েছে। রাত বোধ হয় 1:30 বাজে। নির্জন রাস্তা, মানুষ নেই বললেই চলে। শুধু ক্ষণে ক্ষণে 2-1টা গাড়ি যেতে দেখা যায়। সুলাইমান আবারও গালাগাল করলেন কিছুক্ষণ, তারপর ঢুলতে ঢুলতে মোটরসাইকেলের কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন। এমন সময় আকস্মাৎ জোরালো স্পিডে একটা বাইক এসে সাঁ করে সুলাইমানের সামনে দিয়ে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই রাস্তায় আছড়ে পড়েন সুলাইমান। তার গলার মাঝ বরাবর ছুরির লম্বা আঘাত, যেখান থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। সুলাইমান কতক্ষণ হাত পা ছুঁড়ে দাপালেন, তারপর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার নিথর দেহটা পড়ে রইল ওই নির্জন রাস্তায়। সকাল 8টা। চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন মিহান সাহেব। তিনি অসুস্থ মানুষ, কাজ টাজ করতে পারেন না। তার একটা পায়ের সমস্যা, আবার তার ফুসফুসেও সমস্যা আছে। তাই তো কোনো কাজ করলে ক্লান্ত হয়ে পড়েন। ভাইয়ের এই অসুবিধা দেখে মিহান সাহেব তাকে কাজ করতে বারণ করে দিয়েছেন। টাকা পয়সা আল্লাহর রহমতে অনেক আছে তাদের, আর এই অসুস্থ ভাইকে নিয়ে কাজ করাবেন? এতটা পার্সান তিনি নন। কোম্পানিটা বহু কষ্টে তিনি একা দাঁড় করালেও বেইমানি করেননি তিনি। কাগজপত্র তৈরি করে রেখেছেন, সেখানে লেখা তিনি যখন মারা যাবেন এরপর জায়ান আর ইফতি কোম্পানির 50-50% মানে সমানভাবে ভাগ পাবে তারা। আর নূর পাবে তার জুতোর ফ্যাক্টরিটা। কোনো কিছুতেই কোনো খামতি রাখেননি তিনি। মিহান সাহেব জলজল চোখে খবরের কাগজে নিজের বড় ভাই আর তার দুই পাশে তার দুটো ছেলে, একটা জায়ান আর আরেকটা ইফতিকে দেখছেন। জায়ান তো তারও ছেলে, তাই না? এভাবে পরের পৃষ্ঠা উল্টালেন। ভালোভাবে খবরের কাগজে এমন কিছু দেখলেন যা দেখে তার হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। চিৎকার করে উঠলেন তিনি। আকস্মাৎ তার এমন চিৎকারে ছুটে আসলেন সবাই। আজ শুক্রবার বিধায় আজ সবাই বাড়িতেই আছেন। জায়ান আসলো সবার শেষে। মিহান সাহেবের অমন বিধ্বস্ত মুখশ্রী দেখলো শান্ত চোখে। শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচু? মিহান আতঙ্কিত নয়নে জায়ানের দিকে তাকালেন। কাপা স্বরে বললেন, ম্যানেজার সুলাইমান গতকাল রাতে খুন হয়েছে। সুহানা শাখাওয়াতে যেন শ্বাস আটকে গেল এমন একটা ঘটনার কথা শুনে। চেঁচিয়ে উঠলেন তিনি, কি বলছো তুমি মিহান ভাই? হ্যাঁ ভাবি, আমি ঠিক বলছি, আপনি নিজেই দেখে নিন। খবরের কাগজটা সুহানা শাখাওয়াতের হাতে দিয়ে দিলেন। সুহানা শাখাওয়াত নিউজটা পড়ে আতঙ্কে স্থির হয়ে গেলেন। ভয়ে বুকটা ধড়াস ধড়াস করছে।
জায়ানের মুখাবয়বে কোনো রকম পরিবর্তন দেখা গেল না। ও বেশ শান্ত স্বরেই বলল, রিল্যাক্স চাচু, তুমি অসুস্থ, এতটা হাইপার হবে না। টেক এ ডিপ ব্রেথ। মিলি বেগম স্বামীকে এক গ্লাস পানি পান করালেন। পানি পান করে নিহান সাহেব জোরে জোরে শ্বাস নিলেন। এদিকে নিহান সাহেব বললেন, এইভাবে সুলাইমানকে কে মারবে? বোঝাই যাচ্ছে এটা মার্ডার কেস। ওর গলায় ছুরি চালানো হয়েছে। জায়ান গম্ভীর কণ্ঠে বলে, সেটা আমাদের না ভাবলেও চলবে। মেইন টপিক হচ্ছে সোলাইমান যেহেতু আমাদের কোম্পানিতে জব করতেন, এখন পুলিশ আমাদের বাড়িতেও আসবেন জিজ্ঞাসাবাদ করতে। জাস্ট ডোন্ট বি প্যানিক। কোয়েশ্চেন আস্ক করা হলে সিম্পলি তার আনসার দেবে। একটু থেমে আবার বলে, এখন যাও, যে যার কাজে যাও, আর এই বিষয়ে কেউ বাড়তি চিন্তা করবে না। আই উইল হ্যান্ডেল দিস ম্যাটার। জায়ানের কথাটা সবাই যেন একটু ভরসা পেল। যে যার কাজে চলে গেলেন। সুহানা শাখাওয়াত হন্তদন্ত হয়ে নিজের ঘরে আসলেন। দ্রুত হাতে শামীম শেখকে ফোন লাগালেন। 3 বারের সময় ফোন রিসিভ হলে তিনি অস্থির কণ্ঠে বলে ওঠেন, হ্যালো শামীম ভাই, বিশাল বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে ভাই। শামীম শেখ যেন বিরক্ত হলেন সুহানার এভাবে কথা বলায়। তিনি নাক মুখ কুঁচকে বলেন, কি হয়েছে? বিষয়টা আমাকে খুলে বলো সোহানা। সোলাইমানকে কারা যেন মেরে ফেলেছে। হোয়াট? চেঁচিয়ে উঠলেন শামীম শেখ। হ্যাঁ, আমারও ভয় করছে। কেউ কি জেনে গিয়েছে সোলোমানি ওই মেয়েটাকে মারতে চেয়েছে? সেই কারণেই সোলোমানকে মেরে ফেলেছে সে। তাহলে তো ভাই এটাও জেনে গিয়েছে যে এর পিছনে আসল মাস্টারমাইন্ড আমি, কারণ তাকে এটা করার কথা আমিই বলেছিলাম। শামীম শেখ ধমকে উঠলেন সুহানাকে। কি যা তা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি কোনোভাবে এটা জানতে পারে, আমার নিস্তার নেই শামীম ভাই। আর ফাঁসলে আমি একা ফাঁসবো না। আপনাকে তো আমি মুক্ত ঘুরতে দেব না। আমি যদি আমার কিছু হয়ে যায়। সোহানা, ভালোভাবে কথাবার্তা বলিও। কি আমাকে থ্রেট দিবেন না আপনি? এটা মনে রাখবেন, আমার কিছু হলে আপনার মেয়েকে এবারই পুত্রবধূ বানাবো না। আপনার স্বপ্নই রয়ে যাবে, এই আমি বলে দিলাম। হট করে ফোন কেটে দিলেন সুহানা শাখাওয়াত। শামীম শেখ চিন্তায় ডুবে গেলেন। কে সে যে সোলাইমানকে এইভাবে মেরে ফেললো? দেখতে দেখতে 3টে দিন বাড়িতে বসেই কাটলো আরাবির। শরীরটা এখন পুরোপুরি সুস্থ। সারাদিন বিশ্রাম করে কাটিয়েছে সে। ঠান্ডা লাগায় তাকে কেউ কাজ টাজ করতে দেয়নি। এসবের মাঝে জায়ানির কথা সর্বক্ষণ ভেবেছে আরাবি। লোকটা যেন একটা গোলক ধাঁধা। ক্ষণে ক্ষণে লোকটার অদ্ভুত সব কথাবার্তা ওর মাথায় ঢুকে না। সেদিন জায়ানের চোখে যে অদ্ভুত অনুভূতি আবিষ্কার করেছিল আরাবি, তা কি আদৌ ওর সঠিক ধারণা ছিল, নাকি নেহাতি ওর মনের ভ্রম? আর সেদিন কি একটা কথা বলল, ওই একটা বাক্য শুনে কেন যেন হৃদয় কেঁপে উঠেছিল আরাবির। কিন্তু এটার অর্থ কি? আজ 3 দিন যাবৎ ভাবছে আরাবি। বেলকনিতে আনমনে আকাশে তাকিয়ে আছে আরাবি। আজ আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে, পরিষ্কার আকাশ। ওই কথাটা আজ বললে একটা মানানসই ছিল। কিন্তু মানুষটা তো আর বোকা না যে এইভাবে কোনো কারণ ছাড়াই একটা কথা বলে ফেলবে। ওই বাক্যটা দিয়ে মানুষটা কি ওকে কিছু ইশারা করেছিল? তবে সেটা কি? এই প্রশ্নের উত্তর সে কোথাও পাচ্ছে না। আলিফার কাছে কি একবার জিজ্ঞেস করবে সে? আলিফা মেয়েটা অনায়াসে সবকিছুর সমাধান করে দেয়। আরাবি সত্যি সত্যি আলিফাকে ফোন করে। আলিফা রিসিভ করলে আরাবি সালাম দিল। আলিফাও সালামের জবাব দিল। তারপর দুজনের ভালো মন্দ জিজ্ঞেস করলো। কথার এক পর্যায়ে আরাবি প্রশ্ন করে, আচ্ছা আলিফা আপু, দ্য মুন ইজ বিউটিফুল এটার দ্বারা কি বোঝায়? আলিফা ভ্রুকুচকে বলে, আজকের চাঁদটা সুন্দর, তা নয় কি? আরে আমি সেটা বলিনি। মানে ধরো আকাশে চাঁদ নেই, পুরো আকাশ মেঘে ঢাকা। এরপরেও যদি কেউ এই কথাটা বলে তাহলে সেটার মানে কি? আলিফা হাঁ হয়ে গেল, বলল, আগে বলো, এটা মানে তুমি জানো না? আর কথাটা তোমায় কে বলেছে? আরে ধুর, এই কেউ বলেনি আমাকে, আমি অন্যদের বলতে শুনেছি। আর এর অর্থ যদি আমি জানতাম তবে কি তোমায় জিজ্ঞেস করতাম। এখন বলো না এটার মানে কি? আলিফার কাছে বিষয়টা গোপন রাখলো আরাবি, তাই মিথ্যে বলল। এদিকে আলিফা বলল, আমার এক্সপ্লেনেশন তুমি হয়তো নাও বুঝতে পারো। এক কাজ করো, এটা তুমি গুগল করে নাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। কি বলো এগুলো? এসবের উত্তর থাকে নাকি? গুগলে সব কিছুর উত্তর পাবে। এখন রাখি, হ্যাঁ, কিছু ফাইল চেক করছি। ওকে, গুড নাইট। আরাবি ভাবনায় পড়ে গেল। সত্যি কি এর উত্তর গুগল করলে সে পাবে? আচ্ছা, একবার করেই না হয় দেখা যাক কি হয়। নিজেকে শান্ত করে নিয়ে সত্যি সত্যি গুগল করলো জায়ানের সেই কথাটা। লিখলো,
What is the meaning of the moon is beautiful? The moon is beautiful is not it. Is more poetic way of saying I love you in Japanese language. And the most popular response is I can die happy, which is a way of saying I love you too. এটা পড়তেই ঠাস করে আরাবির হাত থেকে ফোনটা পড়ে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরাবি। চোখ দুটো বৃহৎ আকার ধারণ করেছে মেয়েটার। থরথর করে কাঁপছে শরীর। হার্টবিট এতটাই জোরালো হচ্ছে যে সেই শব্দ আরাবি শুনতে পাচ্ছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে কি সেদিন লোকটা ওকে ইনডিরেক্টলি ভালোবাসি বলেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? কোথায় সে আর কোথায় জায়ান শাখাওয়াত? এটা হবার নয়, কোনো দিন হবে না। এটা ভালোবাসা হতেই পারে না। ওর মতো একজন মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। লোকটা ওর মোহে পড়েছে, যা আজ বাদে কাল চলে যাবে। না, আরাবি তোকে শক্ত হতে হবে, বোঝাতে হবে মানুষটাকে যে এটা ঠিক না, এটা সম্ভব না কোনো দিন। কিন্তু সে যদি না মানে তবে তবে কি করবে আরাবি? কিছুক্ষণ নীরবে ভাবলো আরাবি। পরপর সিদ্ধান্ত নিল এই চাকরি সে ছেড়ে দিবে, করবে না সেই চাকরি। আরাবি, তুমি এসব বলছো? যা করছো ভেবেচিন্তে করছো? আলিফার যেন বিশ্বাস হচ্ছে না আরাবি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরাবি মলিন হেসে বলে, চাকরিটা ছাড়ার আমার কোনো ইচ্ছা ছিল না আলিফা আপু, কিন্তু পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড় করিয়েছে যে আমি কোনোভাবেই এই চাকরি করতে পারবো না। কি এমন কারণ আরাবি? আরাবি আলিফার প্রশ্নে জবাব দিল না। বিনিময়ে হাসি উপহার দিল আরাবি তাকে। তার রিজাইন লেটার লেখাও শেষ। আরাবি উঠে দাঁড়ালো। আলিফা মুখ ভার করে বলে, আরাবি, আর একবার ভেবে দেখো প্লিজ। আমার ভাবা শেষ আপু। দীর্ঘশ্বাস ফেলল আলিফা। করুণ গলায় বলল, তুমি চলে যাবে, তোমার কাছে একটা আবদার করব, রাখবে? কি আপু? আমি কিন্তু তোমার থেকে বড় না অত। নয়ন ভাইয়ার থেকে যা জেনেছি তুমি আর আমি সমবয়সী। তাহলে এত ফর্মালিটিস রাখবে না প্লিজ। আমরা বন্ধু হতে পারি না? মুচকি হাসলো আরাবি। বলল, আমরা তো বন্ধুই। মুখ ফুলিয়ে আলিফা বলে, কিসের বন্ধু? বন্ধুকে কেউ তুমি আর আপু বলে ডাকে? হেসে উঠল আরাবি আলিফার বাচ্চামো কথায়। তারপর বলে, আচ্ছা এখন থেকে নো তুমি আর আপু, অনলি তুই, ঠিক আছে? হাসি ফুটে উঠল আলিফার ঠোঁটেও। এখন থেকে তুই? কিরে, ভালো আছিস? খিলখিল করে হাসলো আরাবি। বলল, বিন্দাস আছি, তুই কেমন আছিস? আলিফা পরপর মন খারাপ করে বলে, আমি ভালো নেই। তুই চলে যাচ্ছিস যে? আরে ধর, মন খারাপ করবে থুকু করিস না। আমাদের যোগাযোগ আর দেখা সাক্ষাৎ তো হবেই। এখন আর মন খারাপ করে থাকিস না, আমি যাই, ঠিক আছে? আলিফা মাথা দোলালো। আরাবি বড় একটা শ্বাস ফেলে জায়ানের অফিস রুমের দিকে পা বাড়ালো। মুখ ভরে শ্বাস নিয়ে দরজায় টোকা দিল। মে আই কাম ইন স্যার? স্যার কাম। আরাবি ভেতরে প্রবেশ করলো। দেখে জায়ান খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে। ভ্রুজোড়া কুচকে তীক্ষ্ণ চোখে মনিটরের দিকে তাকিয়ে আছে সে। সাদা শার্ট আর কালো ডেনিম প্যান্টে মারাত্মক আকর্ষণীয় লাগছে তাকে। বলিষ্ঠ শরীরের মাসেলসগুলো যেন ফুলে ফেপে উঠেছে ওই শার্টের ওপর দিয়ে। অডিভার স্পিগয়েট ওয়াচ পরিহিত হাতটি অনবরত ল্যাপটপে চালিয়ে যাচ্ছে সে। আঙ্গুলগুলো যেন এক দণ্ড বিশ্রাম নেই। ফর্সা মুখটায় চাপ দাড়িগুলো যেন তার চেহারার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। চোখ জোড়ার দিকে তাকালেই যেন হারিয়ে যায় আরাবি। ওই কালচে খয়েরি চোখ জোড়ার পাশে ছোট্ট একটা কালো তিল। কি যে অমায়িক সুদর্শন এই লোক, যার দিকে একবার তাকালে চোখ সরানো যায় না যেন। আর এই লোকটা নাকি তার মতো একটা মেয়েকে ভালোবাসে। এটা কিভাবে সম্ভব? সে তো অমন সুন্দর না, ফর্সা গায়ের রঙের মেয়ে না সে। এই দুনিয়াটা যে ফর্সা গায়ের রঙের জন্য পাগল। কালো মেয়েদের তো সর্বদাই মানুষের তুচ্ছ তাচ্ছিল্য শুনতে হয়। এই যে লোকটা বলে সে নাকি ওকে ভালোবাসে, তার ভালোবাসা যদি আরাবি মেনেও নেয়, কিন্তু ওর মতো একটা মেয়েকে কি লোকটার পরিবার মেনে নিবে তাদের এই সমাজ? প্রতিনিয়ত ওকে আর ওর পরিবারকে কথা শুনতে হবে লোকের। কত কথা যে লোকে বলে, এই যেমন, হাই রে, এই ছেলে এই মেয়েকে বিয়ে করছে, কিভাবে সম্ভব? নিশ্চয় জাদুটনা করছে। বড় লোকের ছেলে তো, টাকা পয়সা হাতিয়ে নেবার ধান্দা। আজকালকার যুগের বাপমা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। এমন চাঁদের মতো সুন্দর ছেলের সাথে এই কালি রেখে মানাইব? বাচ্চা কাচ্চাগুলা যদি এই মেয়ের মতো হয় তাইলে তো কথাই নেই। কি সর্বনাশ করলো রে! আরো অনেক জঘন্য সব কথা বলে মানুষ। এসব আরাবি শুনতে পারবে না। তাকে বললেও সে মানবে, কিন্তু ওর বাবা মাকে যদি কেউ কিছু বলে তবে সেটা আরাবি কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই এই সিদ্ধান্ত নিয়েছে আরাবি।
দাঁড়িয়েই থাকবেন? কি জন্য এসেছেন সেটা বলেন। আর যদি কিছু বলার না থাকে তাহলে আমার সামনে এসে বসুন। আকস্মাৎ জায়ানের ভিড়িক্কি গলার আওয়াজে কেঁপে ওঠে আরাবি। শুকনো ঢোক গিলে এক পা দুপা করে জায়ানের কাছে এগিয়ে যায়। রিজাইন লেটারটা জায়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই লেটারটা পড়ে একটা সাইন করে দিন। জায়ান কাজে ব্যস্ত। ইদানিং কাজের চাপ বেড়েছে নতুন প্রজেক্ট হাতে পাওয়ায়। সে কাজ করতে করতেই বলে গম্ভীর স্বরে, এই ফাইলের উপরে রাখুন আরাবি। এই কাজটা শেষ করে তারপর কাজটা করে দিচ্ছি। আরাবি বাঁচল যেন। ভালো হয়েছে লোকটা জিজ্ঞেস করেনি এটা কিসের লেটার। সে জানে লোকটা এত সহজে তাকে যেতে দিবে না। রিজাইন লেটার সে দিয়ে দিয়েছে। এখন যে করেই হোক এই অফিস থেকে তাকে বেরোতে হবে। আরাবি আমতান্ত করে বলে, স্যার আসলে আমার আজকের দিনের জন্য আবারও ছুটির প্রয়োজন। জানি গতদিন আমি ছুটি কাটিয়েছি, কিন্তু আজকের দিনটাও ছুটি প্রয়োজন। জায়ান কাজ থামিয়ে দিল। শান্ত চোখে তাকালো আরাবির দিকে। ওই চোখে দৃষ্টি প্রখরতায় আরাবির শরীরে শিহরণ বয়ে গেল। জায়ান ঠান্ডা স্বরে বলে, আমি আপনাকে সেই দিনই বলে দিয়েছি আরাবি, আপনার শরীর সুস্থ না হওয়া পর্যন্ত অফিসে আসবেন না। তবুও যেহেতু এসেছেন, ভালো কথা। অফিসে এসে যদি আপনার খারাপ লাগে তাহলে সেটা সিম্পলভাবে আমাকে বলবেন। এত কৈফিয়ত আমি চাইনি। বাড়ি যান, গিয়ে বিশ্রাম নিন। সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না। আরাবি স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। যাক, অল্পতেই লোকটা মেনে গিয়েছে। আরাবি মৃদু স্বরে বলে, ধন্যবাদ স্যার, আসি তাহলে। আরাবি চলে গেল। আরাবি যাওয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ান। আরাবিকে আজ অদ্ভুত লাগছে। মেয়েটা কি কিছু নিয়ে টেনশন করছে? কিন্তু কি? না, ভালোভাবে খোঁজ নিতে হবে। কি হয়েছে তার প্রিয়তমা কাঠগোলাপের? জায়ান মনে মনে সবটা ভেবে নিয়ে আবারও কাজে মনোযোগ দিল। হাতের কাজটা তাকে দ্রুত শেষ করতে হবে। বাসায় আসতেই মায়ের নানান প্রশ্নের সম্মুখীন হলো আরাবি। আরাবি চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা আপাতত না জানানোর সিদ্ধান্ত নিল। ওর মা আর বাবাকে বলল, জ্বরটা বোধহয় এখনো পুরোপুরি সারেনি, শরীর ম্যাচ ম্যাচ করছে আর মাথাটাও ব্যথা করছে, এই জন্য ছুটি নিয়ে চলে এসেছি। জিহাদ সাহেব বলেন, আহা লিপি, এত প্রশ্ন করো না তো। মেয়েটার ভালো লাগে না, এজন্যই চলে এসেছে, তাই না? যা মা, তুই গিয়ে বিশ্রাম নে। আরাবি রুমে চলে আসলো। তারপর ধপ করে শুয়ে পড়লো বিছানায়। কি করবে আরাবি এবার? চাকরিটা তো ছেড়ে দিল, এখন কি করবে? ভাই যদি জেনে যায় চাকরি ছাড়ার ব্যাপারটা, তবে কি করবে সে? কি জবাব দিবে? আরাবি চোখ ভিজে উঠল। জীবনটা এত কঠিন কেন? আজ কালো বলেই কি এত এত সমস্যা ওর জীবনে? ও তো কালো না, শ্যামলা গায়ের রং তার। তবুও মানুষ ওকে কালোই বলে। ছোট থেকে এই গায়ের রং নিয়ে নানান কটু কথা শুনতে শুনতে আরাবির মনেও ভয় ঢুকে গেছে। 3-4 বার বিয়ের সম্বন্ধ এসেছিল আরাবির। প্রতিবার এই গায়ের রঙের কারণেই কেউ ওকে পছন্দ করেনি। উল্টো আরো নানান কথা শুনিয়ে দিয়েছে ওকে আর ওর পরিবারকে। ফাহিম রেগে গিয়ে হুলুস্থুল কাণ্ড করে সেদিন। এরপর আর আরাবির বিয়ের ব্যাপারে কথা উঠায়নি কেউ। না কাউকে দেখতে দিয়েছে আরাবিকে। কিন্তু এতে আরাবি অনেক অসুস্থ হয়ে পড়ে। কারোর সাথে ঠিকঠাক কথা বলতো না। মানুষের সান্নিধ্যে যেতে ভয় পেত। ঘর ছেড়ে বের হতো না। মানে পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিল আরাবি। ফাহিম একদিন ওকে জোর করে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তারপর জানতে পারে আরাবির সোশ্যাল ফোবিয়া হয়ে গিয়েছে। তবে অতটা মারাত্মক পর্যায়ে যায়নি। বিছানায় শুয়ে থাকা আরাবি চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছে কবে হবে তার এই বিষাদ ভরা জীবনটা রঙিন হয়ে উঠবে, কবে ও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। কাঁদতে কাঁদতে সেভাবেই ঘুমিয়ে যায় আরাবি। তবে আরাবি ভাবতেও পারবে না আগামীতে ঠিক কি অপেক্ষা করছে ওর জন্য। যদি জানতো তবে এভাবে ঘুমোতে পারতো না কোনোদিন। আরো ঘুমাচ্ছিস? মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছে আরাবি। ফাহিমের ডাক শুনে ও বলে, হ্যাঁ ভাইয়া, এসো ভেতরে। ফাহিম আলগোছে ভেতরে প্রবেশ করলো। আরাবির বিছানায় বসে পাশে জায়গাটা থপথপিয়ে দেখিয়ে বলল, এখানে এসে বস। আরাবি চুপচাপ বাধ্য বোনের মতো ফাহিমের পাশে এসে বসল। আরাবি বসতেই ফাহিম আরাবির মাথায় আদুরে স্পর্শে হাত বুলিয়ে বলে ওঠে, আমি তোর বড় ভাই, আর তুই তো জানিস তোর ভাই কখনো তোর খারাপ চাইবে না, তাই না? আরাবি মাথা দুলিয়ে সম্মতি দিল। বলল, হ্যাঁ, তুমি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে, সেটা আমি জানি। ফাহিমের চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল এই কথা শুনে। বলল, তাহলে আজ একটা কথা বল, আমার কথাটা রাখবি? চিন্তিত হয়ে পড়ল আরাবি। কি এমন কথা বলবে ফাহিম যার জন্য সে এভাবে কথা বলছে? আরাবি বলল, কি কথা ভাইয়া? আগে বল আমার কথাটা রাখবি। বিশ্বাস করছিস না আমাকে? নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আর তাই তোমার
কথাটা আমি রাখবো। এইবার বলো কি কথা? আরাবির কথায় ফাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে অতঃপর বলল, তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। ফাহিমের মুখে এমন একটা কথা শুনে চমকে উঠল আরাবি। অবিশ্বাস্য নজরে তাকালো ফাহিমের দিকে। ওর যেন বিশ্বাস হচ্ছে না ফাহিম নিজে এই কথাটা ওকে বলছে। যে ফাহিম ওর জন্য বিয়ের সম্বন্ধ আশায় রেগে গিয়ে দুদিন বাড়িতে আসেনি, সেই ফাহিম আজ নিজেই ওকে এই কথা বলছে। আরাবি কাপা স্বরে বলে, ভাইয়া এসব তুমি কি বলছো? ফাহিম বুঝতে পারলো আরাবির মনের অবস্থা, তাই আরাবির একটা হাত আঁকড়ে ধরে ওকে ভরসা দিল। নরম গলায় বলে উঠল,